হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম নতুন আরো একটা ক্লাসে। এবং আজকের ক্লাসে তোমাদের সাথে মোটামুটি বলা যায় আমার আজকে তোমাদের সাথে লাস্ট ক্লাস। এবং আজকের ক্লাসে আমি দেখাবো যে অধ্যায়টা এতদিন পড়াই নাই, পরিণতি প্রথম পত্রের অধ্যায় 10, অর্থাৎ দেশপ্রেম ও জাতীয়তা। আজকে তোমাদের একটু প্রেম শিখাবো, তবে সেটা দেশপ্রেম, ঠিক আছে? দেশপ্রেম ও জাতীয়তা, অর্থাৎ এই যে আমরা জাতি, হ্যাঁ, আমরা জাতি জাতীয়তা বলতে আসলে কি বুঝায়, হ্যাঁ, জাতি কি, জাতীয়তা কি, হ্যাঁ, কোনটা আসলে কিসে কেন কি বুঝায়, হ্যাঁ, সেটা নিয়ে আজকে আমরা ক্লাসটা করব। সো তোমরা যারা ক্লাসে যুক্ত হয়ে গেছো ভাইয়াকে জানাও, আর ক্লাসটা সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, আজকে খুব দারুণ একটা ক্লাস হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের একই সাথে সকল তথ্য, এই অধ্যায় 10-এর সকল গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, পাশাপাশি এমসিকিউ সলভ করাবো, পাশাপাশি জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সৃজনশীল প্রশ্ন সবকিছু দেখাবো, ঠিক আছে? তো সবাই চলে আসো, একটু দেখি। বাংলা ক্লাস চলছে সবাই ওইখানে মেবি। আচ্ছা, কোনো সমস্যা নাই। যারা পরিণতি করার তারা পরিণতি করো, যারা বাংলা করার তারা বাংলা করো, সমস্যা নাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো একটু জানাও, সবাই কেমন আছো? ওকে, আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেল। ওকে, তো চলো আমরা পড়াটা শুরু করে দেই। হ্যাঁ, পড়াটা শুরু করে দেই, চলো। দেখো, দশম অধ্যায় নাম কি? দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা। দেশপ্রেম ও জাতীয়তা। তো প্রথমে আমরা যেটা জানবো, জাতি। প্রথমে আমরা যেটা জানবো সেটা এই যে জাতি ও জাতীয়তা। দেখো, দুইটা জিনিস দেখো, জাতি ও জাতীয়তা, এই দুইটার ইংরেজি প্রতিশব্দ হলো যথাক্রমে নেশন। তাইলে জাতির ইংরেজি প্রতিশব্দ কি? নেশন। নেশন অর্থ জাতি, আর ন্যাশনালিটি, মনে রাখবা, ন্যাশনালিটি হচ্ছে জাতীয়তা। তাহলে নেশন মানে জাতি, আর ন্যাশনালিটি মানে জাতীয়তা। সহজে মনে রাখবা, যেটা ছোট সেটার সাথে ছোট, যেটা বড় সেটার সাথে বড়। নেশন ছোট, এই জন্য এটা জাতীয় ছোট। ন্যাশনালিটি বড়, আর জাতীয়তা বড়, ঠিক আছে? নেশন জাতি, ন্যাশনালিটি জাতীয়তা, ঠিক আছে? এভাবে মনে রাখবা। এবার আসো, এটা আমরা ছোটবেলা সবাই পড়ছি, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ইংরেজি নেশন ও ন্যাশনালিটি শব্দ দুটি উদ্ভূত হয়েছে কোন ভাষা থেকে? এই যে ল্যাটিন শব্দ থেকে। কোন শব্দ? ল্যাটিন শব্দ, নেশিও। তাইলে নেটিও বা এনটা খালি বাদ, ঠিক আছে? এবং নেটাস। নেটিও থেকে নেশন, আর নেটাস থেকে ন্যাশনালিটি, যার অর্থ হলো কি? বন্ড। দুইটার অর্থই কি? বন্ড। দুইটাই ল্যাটিন শব্দ থেকে আসছে, দুইটার অর্থই বন্ড। বন্ড মানে কি? জন্ম। বন্ড অর্থ জন্ম। তার মানে নেটিউ নেটাস দুইটাই কি? দুইটাই জন্ম, ঠিক আছে? সুতরাং উৎপত্তিগত বা শাব্দিক দিক থেকে জাতীয় জাতীয়তা বলতে বুঝায় একই বংশোদ্ভূত জনসমষ্টি। একই বংশোদ্ভূত জনসমষ্টি। তাহলে আবার আমরা একটু দেখি, জাতি এবং জাতীয়তা। জাতির ইংরেজি শব্দ নেশন, জাতীয়তার ইংরেজি শব্দ ন্যাশনালিটি, এবং দুইটাই আসছে কই থেকে? ল্যাটিন শব্দ থেকে। এবং যার অর্থ হলো বন, এগুলোর অর্থ কি? বন। বন অর্থ মানে কি? জন্ম। তাহলে উৎপত্তিগত বা শাব্দিক দিক থেকে জাতীয় জাতীয়তা বলতে বুঝায় একই বংশোদ্ভূত জনসমষ্টি, ঠিক আছে? একই বংশোদ্ভূত জনসমষ্টি। ওকে, এইবার আমরা যেটা করব, আচ্ছা, এই যে এবার আমরা কি পড়ছি, এবার দেখি আমার কথা কে কে মনোযোগ দিয়ে শুনছো। জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ কোনটি বলো তো? জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ কোনটি? আমি কিন্তু মাত্র এটা বলে আসছি। সবাই সবাই দ্রুত দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, যেহেতু তোমাদের সাথে আজকে আমার লাস্ট ক্লাস। তোমাদের সাথে আজকে আমার লাস্ট ক্লাস। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে আমার আবার ফাইনাল পরীক্ষা শুরু, তোমাদের সামনে পরীক্ষা শুরু, আমারও পরীক্ষা শুরু। হ্যাঁ, ভার্সিটিতে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। সো সবাই আজকে ভাইয়ার জন্য একটু বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করে দাও, আর বেশি বেশি ভাইয়াকে জানাও যে কোনটা সঠিক উত্তর, ঠিক আছে? ওকে, দেখি কে সবার আগে অ্যান্সার করে। 2025, আচ্ছা, তোমরা 25 ব্যাচ কে কে আছো, 26 ব্যাচ কে কে আছো আমাকে একটু জানাও, আমি একটু দেখি যে আসলে কোন ব্যাচ বেশি, একটু দেখি আমি। হ্যাঁ, আচ্ছা, ফরিদা সুলতানা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আকলিমা আক্তার সাথী বলছে সি, ন্যাশনালিটি। আচ্ছা, নাদিয়া সুলতানা বলছে জন্ম। মাধুর্য বিন্দুরব, আচ্ছা, শাহিন বলছে সি। আচ্ছা, কোন কোন দিন ফ্রি ক্লাস হয়? তোমরা এগুলা পেজে আপডেট পাওয়া যাবা, পেজে একটু দেখলে আপডেট পাওয়া যাবা। তাহলে আচ্ছা, 25 বলছে শাহিন, আচ্ছা, ঐশী বলছে সি, যারা 25, ওকে।
তো এটা হচ্ছে কি ন্যাশনালিটি হবে, কারণ আমি মাত্রই বলছি তোমার জাতি কি, জাতি হচ্ছে নেশন, জাতি হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নেশন, আর জাতীয়তা এটাকে কেউ মনে করে না ভাইয়া এটা তো হচ্ছে একদম ইজি, এটা এগুলা কিন্তু হচ্ছে তোমাদের এসএসসি তে বোর্ডে আসে, এগুলা কিন্তু বোর্ডের প্রশ্ন, আমি যেগুলা দিচ্ছি সব বোর্ডের প্রশ্ন, ঠিক আছে। জাতীয়তা হচ্ছে ন্যাশনালিটি, এটা তো দীর্ঘিকার, জাতীয়তা ন্যাশনালিটি, আর জাতি হচ্ছে নেশন, তাহলে এটা আমরা পেরে গেলাম। ওকে, তারপরেরটা যদি আমি একটু দেখি যে এই শব্দটা কোন ভাষা, টিউটনিক, গ্রিক, ল্যাটিন, ইংরেজি, এটা কোন ভাষা বলো, মাত্রই কিন্তু আমি পড়াইছি। ওকে, ফুয়াদ 25, আলিম আছে 25, ফয়সাল, আচ্ছা সবাই কি 25 নাকি, এই তো আইরিন আবার 26। ওকে, তাহলে 25 26 দুই ব্যাচই আমাদের সাথে আছে, দেখবো 25 ভালো করে নাকি 26 ভালো করে। ওকে, আবারটা দেখবো কেমন করে, বাকি সবাই 25 দেখতেছি, এই তো ইপা, ফরিদাও 2026-এর, আচ্ছা মমিনুল ইসলামও 26-এর, আচ্ছা 2, আব্দুর রহমান বলছে 2 এর সি, স্যার বাংলা শেষ নেওয়ার আগে কেন আসছেন, আচ্ছা ভাই এগুলো কি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, এগুলো হচ্ছে এসএসসি 25, এসএসসি 26, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা তোমরাও চাইলে করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে এটা কি হবে, এটা ল্যাটিন, আমি মাত্রই বলছিলাম যে এগুলো হচ্ছে ল্যাটিন শব্দ। ওকে, এবার আসো তারপরেরটা, নেটিভ এবং ন্যাটাস, এই দুইটা শব্দ কোন ভাষার, হ্যাঁ এডুকেশন প্ল্যাটফর্মে ডিউ আইসিইউ ব্যাচে 1.0 তে ভর্তি হলে অফলাইন কি কোথাও পড়তে পারবো, এটা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ এটা এই দুইটাই ল্যাটিন শব্দ, আসলে এই নেটিভ এবং ন্যাটাস দুইটাই কি, দুইটাই হচ্ছে ল্যাটিন শব্দ থেকে আগত, হ্যাঁ দুইটাই ল্যাটিন শব্দ। ওকে, এবার আসো আমরা আবার একটু পড়ি, আজকের ক্লাসটা আমি একটু দ্রুত করব কারণ আজকে আমি অনেক কিছু পড়াবো, একদম সৃজনশীল কিভাবে লিখতে হবে, কি করতে হবে, সবকিছু আজকে আমি পড়াবো। সো তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, যেহেতু আজকে তোমাদের সাথে ভাইয়া লাস্ট ক্লাস, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, জাতি, এখন দেখো জাতি আসলে কি বলে, রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকেই জাতি বলে, তাইলে যদি বলে জাতি কাকে বলে, তুমি কি দিবা, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে না কিন্তু, রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকেই জাতি বলে, ঠিক আছে। লর্ড ব্রাইস এক্ষেত্রে কি বলছেন, তিনি বলছেন জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতা কামী, যেমন মনে করো এমন একটা জাতি, এই মনে করো রাখাইন যে রাজ্য, মিয়ানমারের যে রাখাইন রাজ্য, মনে করো সেখানে তো রোহিঙ্গারা আছে তাই না, সেখানে রোহিঙ্গা যে রাখাইন রাজ্য, এই রাখাইন রাজ্যের 17টা জেলার মধ্যে 14টা জেলায় মিয়ানমারের যে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি, হ্যাঁ আরাকানের যে আর্মিরা আছে, এই আর্মিরা হচ্ছে কি করছে, ওদের কি বলা হয়, ওদের হচ্ছে, আরে ভুলে গেলাম, মিয়ানমারের যে আরাকান আর্মি, ওদেরকে কি বলা হয়, আরাকান আর্মি, তো হ্যাঁ আরাকান আর্মি, তো ওরা হচ্ছে তোমার কি করছে, ওরা হচ্ছে দখল করে নিছে, তো ওরাও এখানে একটা স্বাধীন জাতি হইতে পারে, তো ওরা কিন্তু রাজনৈতিকভাবে সংগঠিত হয়েছে, তো এই রাজনৈতিকভাবে সংগঠিত এরা যদি একসাথে হয়ে তারপর হচ্ছে তোমার একটা জাতি গঠিত হয়, এরা কিন্তু স্বাধীনতা কামী, তো যখন এরা স্বাধীনতা পেয়ে যাবে তখন কিন্তু এটা জাতি, তখন কিন্তু এটা পুরোপুরি জাতি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো জাতীয়তা বলতে কি বোঝায়, কোন জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে, এজন্য জাতীয়তাকে বলা হয় রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ, কি বলা হয়, রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ, ঠিক আছে। অধ্যাপক হ্যারল্ড জে লাস্কির মতে জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা, এটা খুব ভালো করে মনে রাখবা, জাতীয়তার ধারণা এক ধরনের কি ধারণা, মানসিক ধারণা। তাহলে আমরা বুঝলাম যে রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকেই জাতি বলে, মানে আমরা যারা মানুষ তারা মিলে হচ্ছে জাতি, ঠিক আছে, রাজনৈতিকভাবে সংগঠিত আমরা যারা মানুষ তারা মিলে হচ্ছে একটা জাতি, যেমন বাংলাদেশে বাঙালি জাতি বলতে পারো, হ্যাঁ তারপরে হচ্ছে এই মিয়ানমারের যে রাখাইনের রোহিঙ্গা তাদের বলতে পারো, হ্যাঁ আরো জাতি আছে। আর জাতীয়তা কি, জাতীয়তা হচ্ছে তোমার এটা কোনো মানুষদের বুঝায় না, এটা বুঝায় একটা মানসিক ধারণা, এক ধরনের চেতনা, ঠিক আছে। ওকে, এবার আসো আমরা পরের পার্টটা দেখি। ওকে, এইবার তোমরা আমাকে একটু এই যে আমি এতক্ষণ পড়াইলাম এটা সারমর্ম তোমরা আসলে বুঝতে পারছো কিনা একটু জানাও। জাতীয়তা কি বলতো, সাংস্কৃতিক অনুভূতি, রাজনৈতিক অনুভূতি, মানসিক ধারণা অনুভূতি, সামাজিক চেতনা, দেখি বলো তোমরা, রাজনৈতিক অধিকার, মানসিক
ধারণা, অনুভূতি, সামাজিক চেতনা কি হবে বলো? মাত্রই পড়াইছি, বলো। ফয়সাল ইসলাম বলছে মানসিক ধারণা। ফরিদা সুলতানা সে বলছে 3। উম্মে কুসনুম কাশফিয়া বলছে 3। আয়াতুল ইতনে আরবা বলছে 3। ওকে, হ্যাঁ, তোমরা যারা 26 ব্যাচ আছো তোমাদের জন্য তো আমাদের একটা কামব্যাক কোর্স আছেই। তোমরা ভর্তি হইলে একদম প্রত্যেকটা অধ্যায়ের এই পরিণতি আমার 20টা ক্লাস পাবা, ঠিক আছে? পরিণতি আমার 20টা রেকর্ড ক্লাস পাবা। সো যারা হচ্ছে এসএসসি 26 ব্যাচ তোমরা ভর্তি হয়ে যেতে পারো। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা হবে জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা, অনুভূতি, যেটা মাত্রই বললাম যে এটা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা। লাস্ট কি যেটা বলছে, এটা এক ধরনের মানসিক ধারণা। ওকে, তারপরে আসো এই যে এবার জাতীয়তার সম্পর্কটা আমরা একটু দেখি। চলো, খুব সহজে তোমরা পড়তে গেলে তো অনেক প্যারা লাগে, তাই না? এই জন্য দেখো আমি সব কিছু কিন্তু এখানে নিয়ে আসছি। তোমরা এই পিডিএফটা পড়লে মানে জাস্ট আর বই পড়াই লাগবে না, এমন ভাবে আমি পিডিএফটা সাজাইছি। দেখো, জাতীয়তার সম্পর্কটা কি? সাদৃশ্য মানে সম্পর্ক। উৎপত্তিগতভাবে বা শাব্দিকভাবে জাতীয়তা বলতে বোঝায় একই বংশগত জনসমষ্টি, তাই দুটি এক অভিন্ন। তার মানে জাতীয়তা উৎপত্তিগতভাবে দুইটাই বোঝায় যে একই বংশোদ্ভূত বা বংশগত জনসমষ্টি, তাই উৎপত্তিগতভাবে বা শাব্দিকভাবে দুইভাবে এটা এক অভিন্ন। হ্যাঁ, এবার পার্থক্য আসলে কোন জায়গায়? পার্থক্য হচ্ছে বর্তমান সময়ে যে লেখকরা আছে তারা এই দুইটার মধ্যে পার্থক্য ধরে থাকেন। বর্তমান সময়ের লেখকরা তারা কি বলছে দেখো, জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটলে তা জাতীয়তায় পরিণত হয়। মানে জনসমাজ মানে আমরা যারা মানুষ, আমাদের মধ্যে যখন রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটে তখন সেটাকে জাতীয়তা বলা হয়। জাতীয়তার এই চেতনা দ্বারা উদ্বুদ্ধ জনসমাজ স্বাধীন হলে বা স্বাধীন হতে চাইলে তাকে জাতি বলে। তার মানে সবাই কিন্তু জাতি না। জাতি হচ্ছে তারা যখন তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক চেতনা বা জাতীয়তা চলে আসে এবং তারা স্বাধীন হয়ে গেছে বা স্বাধীন হইতে চায়, তখন তাকে জাতি বলা হয়। ঠিক আছে? হায়াসের মতে, এই জন্য দেখো হায়াসের মতে জাতীয়তার সাথে স্বাধীনতা যুক্ত হলেই জাতি হয়। জাতীয়তার সাথে যেমন আমাদের কি জাতীয়তা? আমাদের বাঙালি জাতীয়তাবাদ। আমরা 1971 সালে কি স্বাধীন ছিলাম? 1971 সালের আগে যখন 1952 সালে আমরা কিন্তু স্বাধীন ছিলাম না, আমরা পাকিস্তানের সাথে ছিলাম। 1952 সালে আমাদের বাঙালি জাতীয়তাবোধ কাজ করছে, আমরা ভাষা আন্দোলন করছি, আমাদের ভাষাগত ঐক্যের কারণে আমরা বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে কি করছি? পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করছি। তো ওইটাও কিন্তু এক ধরনের ঐক্য, ভাষাগত ঐক্য, এবং ওইটাও এক ধরনের জাতীয়তাবাদ। কি জাতীয়তাবাদ? বাঙালি জাতীয়তাবাদ। তাহলে ওইটাকে কেন জাতীয়তাবাদ বলা হয়েছে? কারণ আমরা স্বাধীন হতে চেয়েছিলাম এবং আমরা সবাই ভাষাগত ঐক্যের কারণে এক হয়েছিলাম, এই জন্য সেটাকে জাতীয়তা বলা হয়। এবং তখন আমরা জাতি ছিলাম, কি জাতি? বাঙালি জাতি। তারপর দেখো এই যে এই দুইটা সূত্র শুধু মনে রাখবা, তাইলে মনে করো সৃজনশীল এমসিকিউ সব পারবা। জাতীয়তা বলতে কি বুঝায়? জনসমাজ মানে আমরা, আমাদের মধ্যে যখন রাজনৈতিক চেতনা থাকবে, তুমি শুধু এতটুকু মনে রাখবা, মানুষের মধ্যে মানে জনসমাজ, মানুষের মধ্যে যখন রাজনৈতিক চেতনা আসবে তখনই সেটা জাতীয়তা। আর জাতি কাদের বুঝায়? জাতীয়তাবাদী উদ্বুদ্ধ জনসমাজ, মানে আমাদের মাথায় যখন জাতীয়তাবাদ জিনিসটা ঢুকে যাবে, রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা, যখন আমরা একসাথে মিলে সবাই একটা সংগঠন করব এবং স্বাধীনতার জন্য লড়াই করব বা স্বাধীন হয়ে যাব, তখনই সেটা জাতীয়তা। ঠিক আছে? তাহলে এই দুইটা সূত্র মনে রাখবা ইনশাআল্লাহ, তাহলে হয়ে যাবে। স্যার লাস্ট ক্লাস কেন? পরিণতি পাবা, আমার যেহেতু সামনে পরীক্ষা, খুব সম্ভবত তোমাদের পরীক্ষার আগে আগে আবার কিছু ম্যারাথন ক্লাস পাইতে পারো। পরীক্ষার আগে আগে একটা বা দুইটা ম্যারাথন ক্লাস পাইতে পারো, বাট এই এক মাস বা 2 মাস হয়তো আমার ক্লাস আর পাচ্ছ না। ওকে, শুধু আমার পরিণতির কথাটা বলতেছি, ঠিক আছে? ওকে, আমি তো তোমাদের মোটামুটি সব অধ্যায় পড়াইছি। পরিণতির প্রথম পত্রে শর্ট সিলেবাসে যা যা আছে, দ্বিতীয় পত্রে শর্ট সিলেবাসে যা যা আছে সবই তো পড়াইছি। তাহলে বাকি আছে কি? দেখো এই যে এখন আমরা জাতি আর জাতীয়তার পার্থক্যটা দেখবো। দেখো, জাতীয়তা এক ধরনের মানসিক ধারণা, এটা হচ্ছে কি? এক ধরনের মানসিক ধারণা। আর জাতি কি? একটি সক্রিয় বাস্তব রাজনৈতিক চেতনা। এটা হচ্ছে মানসিক ধারণা আর এটা হচ্ছে রাজনৈতিক চেতনা। বুঝতে পারছো? এটা মানসিক ধারণা, এটা রাজনৈতিক চেতনা। জাতি
রাজনৈতিক সংগঠন অনুপস্থিত। দেখো এখানে কিন্তু রাজনৈতিক সংগঠন নাই, কেন? কারণ এই জাতির মধ্যে রাজনৈতিক সংগঠন আছে, এটা জরুরি না। আচ্ছা, রাজনৈতিক সংগঠন বর্তমান এই যে আছে, রাজনৈতিক সংগঠন আছে, আর এখানে খুব বেশি সুসংহত বা স্বাধীন নাও হতে পারে। জাতীয়তা বলতেই যখন আমরা, এটা মনে রাখো, 1952 সালে আমরা স্বাধীন হই নাই, কিন্তু আমাদের জাতীয়তা ছিল বাঙালি জাতীয়তাবাদ। সো স্বাধীন হইতে হবে এমন কোনো কথা না, কিন্তু সুসংহত, স্বাধীন কিংবা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। যখন আমরা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত থাকবো বা স্বাধীন হব, তখন আমাদেরকে জাতি বলা হবে। অভিন্ন ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, মানসিক ঐক্যানুভূতি, মানে ভাষা সংস্কৃতি দিয়ে মানুষ একসাথে হবে। আর এখানে জাতি গঠনের পূর্বশর্ত জাতীয়তাবাদ ও স্বাধীনতা, যেমন আমাদের জাতীয়তাবাদ ছিল। তারপর অনেকগুলো চেতনার প্রাথমিক অবস্থা আর সব চেতনার সমন্বিত রূপ। এখানে হয়েছে যেমন আমাদের 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, তারপরে হচ্ছে আমাদের 54 সালে যুক্তফ্রন্ট, 56তে সংবিধান, তারপর হচ্ছে তোমার কি বলে 62তে শিক্ষা আন্দোলন, 66তে 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70-এ তোমার হচ্ছে নির্বাচন, 71-এ মুক্তিযুদ্ধ। তাহলে এই সবগুলো এক একটা আলাদা আলাদা হিসেবে হচ্ছে প্রাথমিক অবস্থা। আর এই সবগুলা মিলে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, সবগুলার ক্ষোভ আইসা মুক্তিযুদ্ধে জমা হয়েছে, তখন সেটা হয়ে গেছে জাতি। ঠিক আছে, একটি এই যে সমন্বিত রূপের ক্রিয়া প্রতিক্রিয়া, ওই আমাদের 52-এর ভাষা আন্দোলনের প্রতিক্রিয়াই কিন্তু মুক্তিযুদ্ধ। ঠিক আছে, একটি বোধের সমন্বয় মাত্র, মানে আমার মধ্যে মনে হয়েছে যে ভাষাটা আমার লাগবে, এটা আমার একটা বোধ, এটা সমন্বয় হয়েছে, কিন্তু এটা একটা সংগঠিত আদর্শ। আর এটা প্রাথমিক অবস্থা, এটা পরিণত রূপ, মানে আমি স্বাধীন হয়ে যাচ্ছি বা স্বাধীন হব, এটা হচ্ছে আমার একদম পরিণত রূপ। তাহলে এইভাবে বুঝে বুঝে তোমরা হচ্ছে এগুলা বুঝে বুঝে মুখস্থ করবা। ঠিক আছে, বুঝে বুঝে মুখস্থ করবা, না বুঝে মুখস্থ করবা না। আচ্ছা, ওকে। পিডিএফ কোথায় পাবো? পিডিএফ তোমরা পেজে নক দিবা, অথবা হচ্ছে তোমাদের তো অলরেডি একটা ড্রাইভে আপলোড দেওয়া হয় পিডিএফ গুলা। তোমরা যারা ড্রাইভটা পাও না, তোমরা পেজে মেসেজ দিবা, তাহলে ড্রাইভটা দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। এইবার আসো আমরা হচ্ছে এমসিকিউ সলভ করি। এতক্ষণ কি বুঝছো তোমরা, এখন আমাকে বুঝাইবা যে আসলে তোমরা বুঝছো কিনা। জাতীয়তা বলতে কি বুঝায় বলো? মানসিক চেতনা, রাজনৈতিক চেতনা, অর্থনৈতিক চেতনা, সামাজিক চেতনা, বলো জাতীয়তা বলতে কি বুঝায়? এতক্ষণ কি বুঝাইছি আমি, বলো। জাতীয়তা বলতে কি বুঝায়? পিডিএফ পাবা, সমস্যা নাই, পিডিএফ পাবা। ওকে, পিডিএফ পাবে ভাই, পিডিএফ পাবা, সমস্যা নাই। ওকে, জাতীয়তা বলতে কি বুঝায়? জাতীয়তা বলতে বুঝায় ওকে, হ্যাঁ, এটা হচ্ছে মানসিক চেতনা। আচ্ছা, এবার আসো, উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা বলতে কি বুঝায়? উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা বলতে কি বুঝায়, এটা বলো। আগের ক্লাসগুলো সব এই পেজেই পাবা, আগের ক্লাসগুলো সব এই পেজেই পাবা। ওকে, উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা বলতে কি বুঝায়? একই বংশোদ্ভূত জনসমষ্টি, একই সমাজের জনসমষ্টি, একই জাতির জনসমষ্টি, একই রাষ্ট্রভূত জনসমষ্টি। ওকে, আচ্ছা, আমি লেট না করি, এটা একই বংশোদ্ভূত জনসমষ্টি। আচ্ছা, মানে জাতীয় জাতীয়তা কি একই? আমরা বলছি না একটু আগে যে দুইটা মিলেই তোমার হচ্ছে উৎপত্তিগত ভাবে এবং হচ্ছে শাব্দিক ভাবে দুইটাই কিন্তু একই বংশোদ্ভূত জনসমষ্টি বুঝায়। ওকে, এবার এই যে এটার অ্যান্সার করো, এটা কিন্তু একটা এমসিকিউ।
জাতীয়তা গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? জাতীয়তা গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান। আচ্ছা, এটার একটা নাম্বার দিই আমরা 5। এটা নাম্বার হচ্ছে মনে করো 5। হ্যাঁ, 5 অ্যান্সার করবা। 5 ক অথবা খ অথবা গ অথবা ঘ এভাবে অ্যান্সার করো। 5। আজকের ক্লাসটা যারা মিস করবা, মাত্র 1 ঘন্টা একটা অধ্যায় পুরো শেষ করে ফেলতেছো। সো সবাই ক্লাসে থাকার ট্রাই করো। রাজিয়া বলছে 5 বি, ধর্মীয় ঐক্য। ওকে, জাতীয়তা গঠনের সর্বাপেক্ষা। আচ্ছা, মুগ্ধ দাস বলছে 5 ডি। আচ্ছা, এটা মনে হয় অনেকেই পারতেছে না। আচ্ছা রূপ, আচ্ছা, জাতীয়তা গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক ঐক্য। এটা আমরা একটু আগে বলছি না, মানসিক ধারণা। তার মানে কি, মানসিক ধারণাই তো হচ্ছে মনস্তাত্ত্বিক ঐক্য। জাতীয়তা হচ্ছে প্রথমে তোমাকে মাথায় আনতে হবে, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক ঐক্য। ওকে, এবার আসো আমরা আরেকটু পড়ি জাতীয়তাবাদের বিকাশ। জাতীয়তাবাদের বিকাশটা কিভাবে হয়েছে দেখো। পঞ্চদশ ও ষোড়শ, মানে পঞ্চদশ ও ষোড়শ তো বুঝো, 15-16 এরকম 15-16 শতকে ইউরোপের জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে। তাহলে পরীক্ষা আসতে পারে যে পঞ্চদশ ষোড়শ শতকে কোথায় জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে, সেটা হচ্ছে ইউরোপে। 19 শতকের শেষাংশে এবং বিংশ শতক হলো জাতীয়তাবাদের স্বর্ণযুগ। তাহলে পরীক্ষা আসতে পারে 19 এবং কোনটি, অথবা 19 অথবা 20 যে কোনো একটা থাকতে পারে, যে কোনটি জাতীয়তাবাদের স্বর্ণযুগ। এগুলো এমসিকিউ আসতে পারে। জাতীয়তাবাদী চেতনারই ফসল হলো 1919 সালের ভার্সাই চুক্তি। ঠিক আছে, 1919 সালে যে ভার্সাই চুক্তিটা হয়েছে সেটা জাতীয়তাবাদ চেতনারই ফসল, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে হয়েছিল আর কি। জাতি রাষ্ট্র বলতে কি বুঝে এবার দেখো। জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রই জাতি রাষ্ট্র। যেমন আমাদেরটা, আমাদের বাংলাদেশ কিন্তু একটা জাতি রাষ্ট্র, কারণ এটা জাতীয়তাবাদের ভিত্তিতে। সব রাষ্ট্রই গঠন হয় মেনলি জাতীয়তার ভিত্তিতে। ঠিক আছে, জাতি রাষ্ট্র একদিকে যেমন জাতীয়তার ভিত্তিতে গঠিত, তেমনি তার স্বাধীন ও সার্বভৌম। যেমন বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম। এবার খুব একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখো। ইতালির রাষ্ট্র দার্শনিক মেকিয়াভেলিকে জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা মনে করা হয়, কারণ তিনি অনেক আগে থেকেই, সেই আরো অনেক আগে থেকেই তোমার হচ্ছে এমন একটা ধারণা করছিল যে এক সময় রাষ্ট্রগুলো হবে জাতি রাষ্ট্র। যখন নগর রাষ্ট্র ছিল তখনই তিনি ধারণা করছে যে নগর রাষ্ট্রগুলো বেশি দিন সাস্টেন করবে না, এগুলো একসময় নগর রাষ্ট্র হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য তো আমরা যেটা বুঝলাম জাতীয়তাবাদের বিকাশ কিভাবে ঘটছে, সেই তোমার পঞ্চদশ ষোড়শ শতক থেকেই জাতীয়তাবাদের বিকাশ ঘটছে, এবং এটা 19 শতকের শেষাংশে বিংশ শতকে জাতীয়তাবাদের স্বর্ণযুগ ছিল। এবং এটা তোমার হচ্ছে জাতি রাষ্ট্র কিভাবে গঠিত হয়, জাতীয়তার ভিত্তিতেই জাতীয় রাষ্ট্র গঠিত হয়। ঠিক আছে, ওকে, এবার আমরা একটা এমসিকিউ সলভ করব। মাত্রই পড়াইছি, জানি তোমরা পারবা। জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে? জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে বলতো? অ্যারিস্টটল, জন স্টুয়ার্ট, নিকোলা মেকিয়াভেলি, অধ্যাপক লাস্কি। পিডিএফ কিভাবে পাবো? পেজে নক দিও। ওকে, জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এটা হচ্ছে নিকোলা মেকিয়াভেলি। মাত্রই পড়াইছি তাই না, নিকোলা মেকিয়াভেলি। ওকে, এবার আসো, এই যে তোমরা যারা এসএসসি 26, দেখো এসএসসি 26 তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে কি আছে, এই যে এসএসসি 26 এর জন্য পক্ষ থেকে আছে কামব্যাক কোর্স। মানবিক শাখার জন্য কি কি আছে দেখো। বাংলার জন্য 40টা ক্লাস, ইংরেজির জন্য 40টা ক্লাস,
আইসিটির জন্য 40টা ক্লাস, অর্থনীতির জন্য 20টা, পরিণীতির জন্য 20টা, ভূগোলের জন্য 20টা, ইতিহাসের জন্য 20টা, যুক্তিবিদ্যার জন্য 20টা, ইসলামের ইতিহাসের জন্য 20টা। আর এই যে তোমার এখান থেকে যে কোনো 4টা তুমি পাবা, আর হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি তো মাস্ট পাবা। তাইলে সব বিষয়ে দেখো 140টা লাইভ ক্লাস পাচ্ছ, 100টা রেকর্ডেড ক্লাস, পিডিএফ লেকচার শিট পাচ্ছ, বিষয়ভিত্তিক এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস পাচ্ছ, লাইভ সলভিং সেশন পাচ্ছ। তাহলে সব মিলিয়ে মাত্র 1799 টাকায় তুমি এই কোর্সে কিন্তু নিতে পারো। যারা এইচএসসি 26 আছো, আর তোমরা যারা এইচএসসি 25 আছো, তোমরা তোমাদের ছোট ভাই বোন থাকলে বা পরিচিত কেউ থাকলে তাদেরকে আমাদের কথা বলতে পারো যে আমাদের একটা কামব্যাক কোর্স আছে, ঠিক আছে? এসএসসি তে এ প্লাস পাওয়ার জন্য সেরা একটা কোর্স হতে যাচ্ছে এটা। ওকে, এবার আসো আমরা আবার পড়াশোনায় চলে যাই। দেখো জাতীয়তার উপাদান সমূহ কি কি, খুব ভালো করে এটা মাথায় রাখতে হবে। জাতীয়তার উপাদান সমূহ, বংশগত ঐক্য কিভাবে, যখন কোন জনসমাজের অন্তর্গত প্রায় সকল লোকই নিজেদের এক বংশোদ্ভূত লোক বলে মনে করে, নিজেদের এক বংশোদ্ভূত লোক মনে করে, তখন তাদের মধ্যে জাতীয় একাত্মবোধের সৃষ্টি হয়। যখন ওই একটা এলাকার সকল মানুষ নিজেদের মানে বংশগত লোক মনে করে, তখন সেটা বংশগত ঐক্য। ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক ঐক্য কেমন, যখন কোন জনসমাজের অন্তর্গত প্রায় সকল লোকই একই ভাষায় কথা বলে। যেমন আমরা এক এলাকার সবাই বাংলা ভাষায় কথা বলতাম, কিন্তু পাকিস্তানিরা চাচ্ছিল আমাদেরকে উর্দু ভাষা চাপাই দিতে, এর জন্য আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। এটাই ছিল বাঙালি জাতীয়তাবাদ, যেটা ভাষার জন্য হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো আচরণ ও রীতিনীতিগত, এই যেমন পাকিস্তানিরা আমাদের আচরণ বুঝতে পারে নাই, তারা আমাদের শোষণ করত, অত্যাচার করত, তার বিরুদ্ধে আমরা কি করছি, এই 6 দফা, তারপর হচ্ছে তোমার গণঅভ্যুত্থান করছি 1969 সালে, তারপর হচ্ছে 71 মুক্তিযুদ্ধ করছি। সো এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এরকম আচরণ ও রীতিনীতিগত ঐক্য, সবাই এক হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়া পড়ছে, এটাই হচ্ছে আচরণগত ঐক্য। তারপর ধর্মগত ঐক্য, ধর্মগত ঐক্য কেমন, এই যেমন 1947 সালে, তখন তো তোমার ভারত, পাকিস্তান, বাংলাদেশ একসাথে ছিল, আগে কিন্তু মিয়ানমারও একসাথে ছিল। 1937 সালে মিয়ানমার আলাদা হয়ে গেছে, তো 1947 সালে একটা পাকিস্তান হইলো আর একটা হচ্ছে হিন্দুস্তান হইলো, ঠিক আছে? 1947 সালের 14 আগস্ট হইলো পাকিস্তান, পাকিস্তানের সাথে আমাদের বর্তমান বাংলাদেশ, আর হচ্ছে একটা হইলো ভারত। তার মানে একটা মুসলিম ধর্ম, একটা হিন্দু ধর্ম। তাইলে 1947 সালে যে ভাগটা হয়েছে সেটা কিন্তু ধর্মের কারণে হয়েছে, তার মানে এটা হচ্ছে তোমার ধর্মগত ঐক্য, ঠিক আছে? তারপরে এগুলা কিন্তু দেখো আমি খুব সুন্দর উদাহরণ সহ বুঝিয়ে দিছি, যাতে তোমার ইজিলি এগুলো নিয়ে মানে বুঝতে হইলে অন্য কোনো আর কিছু মনে রাখা না লাগে। এবার দেখো ভৌগোলিক ঐক্য, ভৌগোলিক ঐক্যটা কি, এই যেমন ইহুদিরা সব জায়গা থেকে একসাথে আইসা ফিলিস্তিনের একটা জায়গা দখল করছে, এটা হচ্ছে ইহুদিদের ভৌগোলিক ঐক্য। তারপরে ইতিহাস ঐতিহ্যের ঐক্য, যেমন আমাদের ইতিহাস ঐতিহ্য আছে, হ্যাঁ, আমাদের বাপদাদারা মুক্তিযুদ্ধ করছে, তারপর হচ্ছে বিভিন্ন যুদ্ধ করছে, তাদের অনেক ইতিহাস ঐতিহ্য আছে। তারপরে রাজনৈতিক অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য কি, ব্রিটিশ জনগণ দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের অধীনে থাকায় এগুলো তাদের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার পরিণত। তাদের কিন্তু সাংবিধানিক ভাবে রাজা বা রানীও আছে, আবার তাদের কিন্তু গণতান্ত্রিক ভিত্তিতে মন্ত্রী পরিষদ শাসিত তোমার সরকারও আছে, ঠিক আছে? তাদের প্রধানমন্ত্রীও আছে, তার মানে তারা দুইটাই মানে। তবে রাজার অনেক বেশি তোমার হচ্ছে ক্ষমতা ছিল, এখন ক্ষমতা অনেক কম, এটা দুইটাই চলে। মানসিক ঐক্য কোনটা, দেখো জাতীয়তার মৌলিক উৎস হলো মানুষের গুরু প্রবৃত্ত। এই যেমন আমাদের মধ্যে একটা যে আমরা সবাই বাংলাদেশি, এটা আমার মাথায় আছে যে আমরা সবাই বাংলাদেশি, এটাই হচ্ছে আমার মানসিক জাতীয়তাবাদ, ঠিক আছে? ওকে, এবার আসো দেশপ্রেম। দেশপ্রেম কি, পরীক্ষায় আসবে দেশপ্রেম কাকে বলে, তখন তুমি কি লিখবা, নিজের দেশের প্রতি ভালোবাসার আবেগ অনুভূতিকে বলে দেশাত্মবোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম। দেশাত্মবোধ, স্বদেশপ্রেম, দেশপ্রেম একই জিনিস, ঠিক আছে? তার মানে নিজের দেশের প্রতি যে ভালোবাসার আবেগ অনুভূতি, সেটাই দেশপ্রেম। দেশপ্রেম ও জাতীয়তার সম্পর্ক কি, জাতীয়তার ভিত্তিতেই জাতিরাষ্ট্র গড়ে ওঠে, এটা তো আমরা জানি যে আমাদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদ ছিল, এই জন্যই আমরা মুক্তিযুদ্ধ করছি এবং একটা স্বাধীন দেশ পাইছি। এবং এটা আমাদের কি, এটা আমাদের এই জায়গার প্রতি, এই মাটির প্রতি আমাদের ভালোবাসা, এটাই হচ্ছে আমাদের দেশপ্রেম। 1952 সালে বাঙালি জাতীয়তাবাদ ছিল, আর 1971 সালে মুক্তিযুদ্ধ, এগুলা সবই আমাদের জাতীয়তা কাজ করছে, জাতীয়তাবাদ। আর এই জাতীয়তাবাদ থেকে আমরা একটা নতুন রাষ্ট্র পাইছি, কারণ কেন করছি, কারণ এটা এই দেশের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে, এটাই হচ্ছে আমাদের দেশপ্রেম, ঠিক আছে? তার মানে এই জাতীয়তা, দেশপ্রেম থেকেই জাতীয়তাবাদ ছিল, জাতীয়তাবাদ থেকে আমরা একটা নতুন রাষ্ট্র পাইছি, ঠিক আছে? এই জন্যই দেশপ্রেম আর জাতীয়তাবাদের মধ্যে সম্পর্ক আছে। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি।
জাতীয়তা হলো এক প্রকার মানসিক ধারণা, এই কথাটা কে বলছে বলতো? জাতীয়তা হলো এক ধরনের মানসিক ধারণা, এই কথাটা কে বলছে? জাতীয়তা হলো এক ধরনের মানসিক ধারণা, এই কথা কে বলছে? মামুন রানা রহিম বলছে 2, সে বলছে অধ্যাপক লাস্কি। ওকে, তারপরে আর কি আছে? ইভা বলছে সি। আচ্ছা, সাথী বলছে 2, ফুয়াদ বলছে 2। ওকে, আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা অধ্যাপক লাস্কি, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, অধ্যাপক লাস্কি বলছে। ওকে, তারপরে আসো, কোনটি জাতীয়তার উপাদান? মাত্রই পড়াইছি, বলো তো কোনটি জাতীয়তার উপাদান? আমি আর এই যে পিডিএফটা দিব না, এই পিডিএফটা পড়া দেখো, এই পিডিএফ এর বাইরে আর কিছু পড়া লাগবে না, কারণ আমি নিজেই বইগুলা পড়ে পড়ে একদম এখান থেকে যে মেইন জিনিসগুলো আছে, যেগুলা পড়লেই তোমার সৃজনশীল এমসিকিউ তুমি দাগাইতে পারবা, সেই জিনিসগুলাই নিয়ে এখানে দিছি। এতে করে তুমি এই পিডিএফটা পড়তে তোমার হাইয়েস্ট 20 মিনিট সময় লাগবে, 20 মিনিট লাগবে না, 10 মিনিট সময় লাগবে, ঠিক আছে? অর্থাৎ এই 10 মিনিট পড়লেই তোমার এই পিডিএফটা, অর্থাৎ ওই অধ্যায়টা সম্পর্কে সকল ধারণা চলে আসবে। ওকে, ওকে, অনেকে এবি বলতেছে, ইসলামের তরি বলছে ক, ফুয়াদ বলছে 1, উম্মে বলছে ক। আচ্ছা, এক একজন একটা অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, সুমন হোসেন বলছে ক, সজীব বলছে ক। হ্যাঁ, এটা হবে বংশগত ঐক্য। কোনটি জাতীয়তার উপাদান? সুশিক্ষা, নাগরিকতা, মানবাধিকার, এগুলো কিন্তু ছিল না, আমরা মাত্রই তো দেখছিলাম, তাই না? এই যে দেখো, আমি আবার দেখাই, আমরা মাত্রই কিন্তু দেখে আসছিলাম, এই যে জাতীয়তার উপাদান কোনটা দেখো, বংশগত ঐক্য। তাইলে বাকিগুলো কিন্তু অপশনে ছিল না, মানে অপশনের বাকিগুলো কিন্তু এখানে ছিল না। ওকে, এবার দেখো আর একটা লাস্ট এমসিকিউ আমরা দেখি। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম ভাগো তোমায় ভালোবেসে, এই উদ্দীপকটা দ্বারা আসলে কি বুঝাইছে বলতো? এগুলা সবই কিন্তু বিভিন্ন বোর্ডের কোশ্চেন, সো ভাইবো না যে এই কোশ্চেন গুলা মানে গুরুত্বপূর্ণ না, সবগুলাই কিন্তু পরীক্ষায় আসতে পারে। ইতিহাস ক্লাস আসলে দেখি যদি সময় সুযোগ পাই তাহলে নিব। হ্যাঁ, আজকে সিভিক্সের, আজকে তো প্রায় এটা 7-8 নাম্বার ক্লাস হবে, আগেও প্রায় 7-8টা ক্লাস হয়েছে সিভিক্সের, এই পেজই হয়েছে, তো একটু খুঁজে বার করো তাহলেই হবে। পেজে মেসেজ দিও পিডিএফ পাইতে, তাইলেই হবে। ওকে, হ্যাঁ, এই দেখো, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম ভাগো তোমায় ভালোবেসে, তাইলে মমত্ববোধ মানে কি? মায়ের প্রতি, মায়ের প্রতি জীবত, এটা আসলে না, স্বাধীনতাও না, জাতীয়তা না, এটা হবে দেশপ্রেম, দেশপ্রেম, ঠিক আছে? ওকে, এবার দেখো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই তোমার হচ্ছে এগুলা কি, আচ্ছা এখানে উত্তরমালা দেওয়া আছে, উত্তরমালা এখান থেকে দেখে নিও তোমরা, পিডিএফ এ দেওয়া আছে। জ্ঞানমূলক, দেখো এখানে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জ্ঞানমূলক প্রশ্নগুলা বারবার আসে, ভৌগোলিক জাতীয়তার অপর নাম কি, জাতি কি, নেটাস শব্দের অর্থ কি, দেশপ্রেম কি, জাতীয়তাবাদের দুটি উপাদান লেখো, এবং দেশপ্রেমের ইংরেজি প্রতিশব্দ কি, এগুলাই বারবার ঘুরে ফিরে আসে। তো এগুলা তোমাদের হোমওয়ার্ক, এগুলা তোমরা নিজেরা একটা নোট খাতায় লিখে ফেলবা, ঠিক আছে? বইয়ের মধ্যে এগুলো আছে। দেখো অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু দেখো, যেগুলো বারবার আসে। জাতীয়তাবাদ বলতে কি বুঝায়? অলরেডি আমি বলছি, এখানে জাতীয়তাবাদ বলতে তুমি জাতীয়তাবাদের একটা সংজ্ঞা দিবা, সংজ্ঞা দিয়ে জাতীয়তাবাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা দিবা। উগ্র জাতীয়তাবাদ কি জনগণ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর? অবশ্যই না, জাতীয়তাবাদ একটা রাষ্ট্রের জন্য কল্যাণকর, কিন্তু যখন সেটা উগ্র হয়ে যায়, মানে এটা অতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু সেটা খারাপ। উগ্র জাতীয়তা দুইটা উদাহরণ আমি দেই, সেটা হচ্ছে তোমার হিটলার, হিটলার উগ্র জাতীয়তাবাদ ছিল, হিটলার, এবং মুসোলিনি, সে ছিল ফেসিস্ট, মুসোলিনি সে ছিল ইতালির এবং সে ছিল জার্মানির। এই দুইজনের নাম যদি লেখো পরীক্ষার খাতায়, উগ্র জাতীয়তাবাদ আসলে দেখবে তোমাকে মার্ক দিবে, ঠিক আছে? দেশপ্রেম বলতে কি বুঝায় এটা তোমরা বুঝতে পারবা। ভাবগত বা মানসিক ঐক্য, একটু আগে আমরা এটা বলছি,
জাতি রাষ্ট্র বলতে কি বুঝায়, বর্তমানে যে জাতি রাষ্ট্র, আগে নাগরিক রাষ্ট্র ছিল, এখন সেগুলা জাতি রাষ্ট্র। ঠিক আছে, এটার আয়তনও বড়, জনসংখ্যাও বিশাল। তাহলে এগুলো তোমরা একটু পড়ে ফেলবা। ওকে, তারপরে আসো, এই যে আমি তোমাদের একটা সৃজনশীল দেখাই, সৃজনশীল কিভাবে আনসার করবা আজকে একটু দেখাই দিই। চলো, ক নামক রাষ্ট্রটি, একটু মনোযোগ দিয়ে শোনো, ক নামক রাষ্ট্রটি পূর্ব পশ্চিম অঞ্চলে বিভক্ত। ঠিক আছে, পূর্ব পশ্চিম, তোমরা তো ম্যাপ জানো তাই না? এটা ধরো হচ্ছে আমাদের ম্যাপ, ম্যাপের এই পাশটা হচ্ছে সবসময় নর্থ মানে উত্তর। ম্যাপটা ধরলে তুমি যদি যেইভাবেই ধরো, ম্যাপের উপরের অংশটা সবসময় উত্তর, আর উপরের অংশটা উত্তর হইলে সেটা বিপরীত দিকে নিচের অংশটা হবে সাউথ মানে দক্ষিণ, এবং এটা হচ্ছে ওয়েস্ট মানে পশ্চিম, আর এটা হচ্ছে ইস্ট মানে হচ্ছে পূর্ব। তাহলে ম্যাপের সবসময় উপরের অংশটা হচ্ছে উত্তর, এই পাশে দক্ষিণ, এই পাশে পশ্চিম, এই পাশে পূর্ব। ঠিক আছে, তো আমরা যখন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াবো সাধারণ জ্ঞান, তখন ম্যাপের ক্লাস ফার্স্টে নিব, যাতে করে তুমি ম্যাপের কোন জায়গায় ইউরোপ, কোন জায়গায় আফ্রিকা, কোন জায়গায় হচ্ছে অস্ট্রেলিয়া, কোন জায়গায় এশিয়া, এগুলো বুঝতে পারো। এবং কোন মাঝে মাঝে এরকম পরীক্ষা আসে যে এই দেশটা, আফগানিস্তান কোথায়, বাংলাদেশ কোথায়। আচ্ছা, বাংলাদেশের অবস্থান কোথায় কেউ কি বলতে পারবা? দেখি কয়জন জানো বাংলাদেশের অবস্থান ম্যাপের কোথায়, একটু বলতো, কে কে পারো দেখি বলো। কেউ আর বললো না এশিয়া, মানে এশিয়ার কোন সাইডে, আমি বলতে চাচ্ছি এশিয়ার কোন সাইডে, উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে, নাকি দক্ষিণ পূর্ব দিকে, নাকি হচ্ছে তোমার পশ্চিম পূর্ব দিকে, কোন দিকে বলো দেখি কয়জন পারে। তোমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা প্রস্তুত, এটা কিন্তু আমি লেকচার 1-এ প্রথম দিনই পড়াই, যে বাংলাদেশ কোথায় অবস্থিত, বাংলাদেশের অবস্থান, এটা অনেক পরীক্ষায় আসছে। ভাইয়া সোসিওলজি ক্লাস দিয়েন প্লিজ। আচ্ছা, সেটা দেখা যাবে, আপাতত এই ক্লাসটা করো। একজনও নাই? আচ্ছা, সমস্যা নাই। দেখো, ঠিক মনে করো যে আচ্ছা, আমি একটু পরের স্লাইডটা ইউজ করি। এই যে দেখো, এটা আমি সলভ করাচ্ছি, ওয়েট। এই হচ্ছে মনে করো, আচ্ছা এই হচ্ছে মনে করো এশিয়া, তাই না? এই হচ্ছে এশিয়া, আর এই পাশে তো হচ্ছে আমরা জানি রাশিয়া, এই পাশে পুরোটাই হচ্ছে রাশিয়া, এই পাশে হচ্ছে তোমার অস্ট্রেলিয়া আছে, এই পাশে হচ্ছে আফ্রিকা আছে, এই পাশে হচ্ছে ইউরোপ আছে, এই পাশে উত্তর আমেরিকা আছে, এই পাশে দক্ষিণ আমেরিকা আছে। তো মনে করো এই যে এই পাশে হচ্ছে বাংলাদেশ অবস্থিত। হ্যাঁ, তো এইটাকে বলা হয়, এটা এশিয়া না, এশিয়ার দক্ষিণ এশিয়া, এটাকে বলা হয় দক্ষিণ এশিয়া। এটা উত্তর আর এটা সাউথ, এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। ঠিক আছে, এটাকে বলা হয়, এভাবে যদি আমি ভাগ করি তাহলে এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ছে। আর বাংলাদেশের ঠিক পাশে যে মিয়ানমার আছে না, এই মিয়ানমার কিন্তু পড়ছে আবার দক্ষিণ পূর্ব এশিয়া। মানে এই যে দক্ষিণ, আর দক্ষিণের থেকে আবার একটু এই পাশে মানে পূর্ব, এটা পূর্ব না, তো কোনাকুনি গেলে সেটাকে বলা হয় দক্ষিণ পূর্ব। এমন 11টা দেশ আছে দক্ষিণ পূর্ব এশিয়ার, যেগুলোকে বলা হয় আসিয়ান, যেখানে 10টা সদস্য আছে, আসিয়ান। ঠিক আছে, বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে চাচ্ছে, মানে সদস্য পদ এখনো পায় নাই, সেগুলো আমরা তোমাদের পড়াবো, সমস্যা নাই। তাহলে বাংলাদেশ কোন এশিয়ায় অবস্থিত? বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত, দক্ষিণ এশিয়ার একটি দেশ। আর বাংলাদেশের পর থেকেই বাকিগুলো হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। যেমন ওই যে তোমরা হচ্ছে দেখো যে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, যেমন তোমার মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপর হচ্ছে মালদ্বীপ, তারপর হচ্ছে এই যে আরো যেই 10টা দেশ আছে, তিমুর, সরি, তোমার হচ্ছে কি ফিল্ম দেখলে কি কি যেন আছে, ফিল্ম দেখলে, মালদ্বীপ তো বলছি, দেখলে বিসিএস হবে না, বুরুন্ডি, তারপর কম্বোডিয়া, হ্যাঁ এগুলা। ওকে, তাইলে আমরা যেটা দেখাইতে চাচ্ছি, এই যে এবার আসো তো, পূর্ব পশ্চিম আসলে কি বুঝায়? পূর্ব পশ্চিম বুঝায়, এটা তো পূর্ব না, এটা তো হচ্ছে পূর্ব। এই দেখো, এইভাবে আইসা এটা তো হচ্ছে মাঝখানে ধরলে, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব। তাইলে রাষ্ট্রটি পূর্ব পশ্চিম অঞ্চলে, পূর্ব পশ্চিম অঞ্চলে তোমার হচ্ছে প্রথমে তো পূর্বের দিকে যাবে, প্রথমে হচ্ছে পূর্বের দিকে, এই পূর্বের একটু এই সাইডে, ঠিক আছে, পূর্ব পশ্চিম অঞ্চলে অবস্থিত। তো ক রাষ্ট্রটি পূর্ব পশ্চিম অঞ্চলে বিভক্ত।
পূর্বাঞ্চলের জনগণ বাংলায় কথা বলতো, তারা ওই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, মানে বাংলাদেশকে বুঝাইছে। তারা নিজেদেরকে অনেক দিক থেকে পশ্চিম অঞ্চল থেকে আলাদাভাবে দেখে, তার মানে কি দুইটা কিন্তু আলাদা, আলাদা ভাবে। তারপরে কেন্দ্রীয় সরকারের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে অগ্রাহ্য করে অন্য একটি ভাষা তাদের উপর চাপিয়ে দেয়, মানে বাংলাদেশের ভাষা বাংলাদেশে না দিয়া তারা উর্দুকে চাপাইয়া দেয়। ফলে ভাষার দাবি প্রতিষ্ঠা করতে তারা সংগ্রাম করে, যেমন আমরা সংগ্রাম করছিলাম ভাষা আন্দোলন। পরবর্তীকালে পূর্বাঞ্চলের জনগোষ্ঠী ক দেশ থেকে আলাদা হয় নতুন একটা দেশের জন্ম দেয়, মানে আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তানে আসছি, এরকম আর কি, পূর্ব পশ্চিম অঞ্চলে। আচ্ছা, এখানে যেটা বুঝাইছে একটা পূর্ব দিকে অবস্থিত আর একটা পশ্চিম দিকে অবস্থিত, যে প্রশ্ন কথা সে আসলে ভালো করে বুঝিয়ে দিতে পারে নাই। একটা হচ্ছে পূর্ব দিকে অবস্থিত আর একটা পশ্চিম অঞ্চলে অবস্থিত, কিন্তু এমন ভাবে লাগছে পূর্ব পশ্চিম, মানে আমরা যেমন বলি দক্ষিণ পূর্ব এশিয়া, এরকম আর কি। তো যাই হোক, নেতা শব্দের অর্থ কি বলছি, জাতীয়তাবাদ বলতে কি বোঝায়, উগ্র জাতীয়তাবাদ, এটা আমরা বলছি। উদ্দীপকে বর্ণিত ক রাষ্ট্রে কোন চেতনায় উদ্বুদ্ধ, বলো তো, বলো কোন চেতনায় উদ্বুদ্ধ? এই যে এতক্ষণ আমরা পড়ছি, তাইলে কোন চেতনায় উদ্বুদ্ধ বলো? হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ায়, নর্থ দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্বতে হচ্ছে ওই যে মিয়ানমার, থাইল্যান্ড, ওইগুলা। তাহলে এটার আনসার কি হবে বলো দেখি, কে কে পারে? ক রাষ্ট্র কোন চেতনায় উদ্বুদ্ধ হয়? কেউ আনসার করতেছে না কেন? কেউ জানে না নাকি আমি পাচ্ছি না? আচ্ছা, তোমরা পারতেছো না, তো এটা হবে ভাষাগত ঐক্য। এটা কি হবে? ভাষাগত, আমরা দেখছি না ভাষাগত ঐক্য সংস্কৃতি, হ্যাঁ, ভাষাগত ঐক্য সংস্কৃতি, তো এটা হবে ভাষাগত, নট জাতীয়তাবাদ, ভাষাগত, ভাষাগত, ভাষাগত। কোন চেতনা উদ্বুদ্ধ হয়? ভাষাগত ঐক্য। ওকে, ভাষাগত ঐক্য, এটা এখানে ভাষার কথা ডিরেক্ট বলে দিছি না, তুমি এখানেই দেখো জাতীয়তাবাদের, তুমি ডিরেক্ট জাতীয়তাবাদ কিভাবে বলো? এখানে তো আমরা পড়ছি জাতীয়তার উপাদান কি কি, বংশগত ঐক্য, ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক ঐক্য। তাহলে যেখানে অপশনে ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক ঐক্য বলাই আছে, সেখানে তো ডিরেক্ট আমরা ভাষাই বলবো, তাই না? জাতীয়তা কেন বলবো? আমরা বলবো ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক ঐক্য, কারণ ভাষা নিজেই একটা সাংস্কৃতিক জিনিস, ঠিক আছে? ভাষাই সংস্কৃতির অংশ, ভাষা নিজেই একটা সংস্কৃতির অংশ, ঠিক আছে? তো এটা ভাষাগত ঐক্য হবে। কারণ আমরা এই অঞ্চলে সবাই বাংলা ভাষায় কথা বলি, আমরা কেন উর্দু নিব, তাই না? এই যে এই মনোভাব থেকে আমরা সবাই একসাথে হয়ে গেছি, এটাই হচ্ছে ভাষাগত ঐক্য। ওকে, এবার আমরা দেখি লাস্টটা, ঘ নাম্বার বলছে উদ্দীপকে বর্ণিত উপাদানই জাতীয়তার একমাত্র উপাদান নয়, বিশ্লেষণ করো। অবশ্যই উদ্দীপকে বর্ণিত উপাদান, মানে উদ্দীপকে বর্ণিত উপাদান হচ্ছে বংশগত বলছে, মানে বংশগত ঐক্য। তো আমরা কি শুধু বংশগত উপাদান পড়ছি না, আমরা বংশগতর পাশাপাশি ভৌগোলিকগত পড়ছি, ভৌগোলিকগত ঐক্য পড়ছি, আমরা হচ্ছে আরো কতগুলো উপাদান পড়লাম না, এই যে কতগুলো উপাদান পড়লাম, এই সবগুলো উপাদান তখন তুমি দিয়ে দিবা আরো যে কয়টা উপাদান আছে। এই যেমন দেখো, আবার যদি আমরা দেখি আরো কি কি উপাদান আছে, চলো, তোমরা সহজ জিনিসটা ভুল করলা। আচ্ছা, আল্লাহ এমন কেন করতেছে? এই যে বংশগত ঐক্য পাইছি আমরা, ভাষাগত ঐক্য পাইছি, আচরণ রীতিনীতি ঐক্য পাইছি, ধর্মগত ঐক্য পাইছি আমরা, তারপরে ভৌগোলিক ঐক্য পাইছি, ইতিহাস ঐতিহ্যের, রাজনৈতিক অর্থনৈতিক আকাঙ্ক্ষা, মানসিক ভাবগত ঐক্য। তখন তুমি তার মানে জাতীয়তার এই উপাদানগুলো চাইছে, তার মানে তখন তুমি ওইগুলো এখানে লিখে দিবা। চলো, এখন তোমাকে আমি সৃজনশীল কিভাবে লিখতে হয় সেটার একটা ডেমো দেখাই, ঠিক আছে? সেটা একটা ডেমো দেখাই, চলো। এই যেমন তোমার প্রথমে বলছে নেতা শব্দের অর্থ কি, এটা তোমার ক নাম্বারে আসছে। মনে করো এটা তোমার একটা পেজ, মানে আমি নিজে কিভাবে লিখছিলাম, আমি সবসময় কিভাবে লিখি সেটা একটু দেখাই। এটা মনে করো তোমার একটা খাতার পেজ, তো তুমি প্রথমে কি লিখবা, এই পাশ থেকে লেখা শুরু করবা না,
এক নম্বর প্রশ্নের উত্তর লিখা এরকম করবা। যদি তুমি ছেলে হও তাহলে তুমি এমন করবা, আর যদি তুমি মেয়ে হও তাহলে এরকম করে, এরকম 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 করে, এরকম 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 করে, এরকম 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 করে বিভিন্ন ফুল ফল এঁকে সুন্দর করে বুঝিয়ে দিবা যে স্যার আমি আসলে একটা মেয়ে, আমাকে নাম্বার একটু বাড়ায় দেন। ঠিক আছে, মেয়েরা কিন্তু এমন করে, বিভিন্ন কালার কালি দিয়ে ফুল টুল করে। যাই হোক, মজা করলাম, এটা আবার কেউ সিরিয়াসলি নিও না। আচ্ছা, তো এরকম করে তুমি যখন নিবা তখন এই এক নাম্বার প্রশ্নের উত্তর লেখলা না, এটা লেখার পরে তুমি হচ্ছে এখানে লিখবা ক, এখানে ক লেখার পরে এভাবে নিচে দুইটা দাগ দিবা, তারপরে নেতা শব্দের অর্থ কি, তখন তুমি এখানে লিখে দিবা নেতা শব্দের অর্থ এটা। ঠিক আছে, এক লাইনে একটা বাক্যে এটা লিখে দিবা। ঠিক আছে, মানে এটাকে তুমি অবশ্যই দুই বাক্যে লিখবা না, বাক্য সেটা তোমার এতটুকুও যাইতে পারে, কিন্তু বাক্য একটাই হইতে হবে। নেতা শব্দের অর্থ এই, শেষ। ঠিক আছে, এবার আছে খ নাম্বার, ওই পেজেই একটু নিচে খ দিবা, খ লিখে এইভাবে দুটো টান দিবা। এগুলা নীল নীল কালি দিয়ে লেখা ট্রাই করবা, নীল কালি দিয়ে লেখলে সুন্দর দেখায়, অন্য কোনো লাল তো ভুলে ইউজ করবে না, নীল না পাইলে সবুজ ইউজ করতে পারো, বাট নীলটা বেটার, নীলটা সুন্দর লাগে। ঠিক আছে, নীলটা সুন্দর লাগে। তারপরে প্রথমে তুমি ধরো এই যেমন উগ্র জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ বলতে কি বুঝায়, বা উগ্র জাতীয়তাবাদ আমাদের জন্য কল্যাণ কিনা, এই প্রশ্নটা চাইছে না, তুমি প্রথমেই লিখবা উগ্র জাতীয়তাবাদ আমাদের জন্য কল্যাণ নয়, শেষ। এক লাইন লেখছো না, তারপরে একটা লাইন গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে তারপরে তুমি লিখবা আমরা জানি জাতীয়তাবাদ বলতে বুঝায় এটা, কিন্তু যখন জাতীয়তাবাদ অনেক বেশি পরিমাণে হয়ে যায়, মানে জাতীয়তাবাদ যখন অতিরিক্ত হয়ে যায়, তখন সেটা মানুষ ও সংস্কৃতির জন্য কল্যাণ নয়, এরকম তুমি মানে আমাদের জাতীয়তার জন্য কল্যাণ নয় লিখে এখানে তুমি কত লাইন লিখবা, প্রথমে তো এক লাইন লিখছো, তারপরে গ্যাপ দিয়ে এখানে তুমি 4 থেকে 5 লাইন লিখবা, এর বেশি লেখার দরকার নাই। তবে অনেক বেশি লেখার চাইতে ইনফরমেটিভ একটু কম লেখলেও ভালো, তবে আমাদের টিচাররা তো আবার পেজ গুনে নাম্বার দেয়, এটা একটা সমস্যা। তারপর তুমি লেখবা বেশি, ইনফরমেটিভ লেখবা, ঠিক আছে, সাজায় গুছিয়ে লিখবা। তাহলে এখানে এক লাইন লেখা একটা স্পেস দিয়া 4 থেকে 5 লাইন, আমি কিন্তু নিজেই ভাবে লিখছি। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখবো গ নাম্বার কিভাবে লিখতে হয়। তো এইটা তোমার একটা খাতা, এইটা তোমার একটা খাতা, মানে এটা হচ্ছে তোমার এক পেজ, আমরা তো ক আর খ এক পেজে লিখছি তাই না, ক আর খ এক পেজে লিখছি, এবার আমরা লিখবো গ। এই গ লিখে তো আমাদের চাইছে যে এটা কোন ঐক্য, এই যে আমরা দেখছি বাঙালি, একটু আগে দেখলাম যে ভাষাগত যে ঐক্য, হ্যাঁ ওইটা জিজ্ঞেস করছে না যে এটা কোন উদ্দীপকের, এটা কোন ভাষা কোন ঐক্য, তো আমরা প্রথমে লিখবো উদ্দীপক থেকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে ভাষাগত ঐক্য, মানে যেটা চাইছে সেখানে আমরা লিখবো ভাষাগত ঐক্য। এরপরে তুমি একটা স্পেস দিয়ে লিখবা যে ভাষাগত ঐক্য বলতে বুঝায় এটা 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 দিয়া, তারপর তুমি 4 লাইন লিখবা ওই ভাষাগত ঐক্য কি বুঝায়, কি বুঝাইছে ওইটা তুমি 4 লাইন লিখলা, মানে অনুধাবন হিসেবে। তারপর তুমি একটা আরেকটা স্পেস দিবা, স্পেস দিয়া তারপর তুমি উদ্দীপক, এখানে তুমি উদ্দীপক টেনে আনবা, যে উদ্দীপক থেকে আমরা দেখতে পাই এই হইছে এটা দিয়া, যে এই জন্য ভাষাগত ঐক্য। তুমি হাইয়েস্ট এটাকে হচ্ছে এতটুকু লিখতে পারো, বা তুমি চাইলে 2 পেজও লিখতে পারো। তবে আমার কথা হচ্ছে একটা পেজকে কয় ভাগে ভাগ করা যায় জানো, 4 ভাগে, 1টা 2টা 3টা 4টা। যখন তুমি এতটুকু ইউজ করবা, প্রথম 2 অংশ ইউজ করবা, তখন তোমার বাকি অংশে ঘ লিখতে হবে। কিন্তু যখন তুমি এই 1 2 3 একটা 4 ভাগের পেজের 3 অংশ ইউজ করে ফেলবা, তখন আর তোমার এই অংশ না লিখলেও চলবে। ঠিক আছে, তাহলে আমার কথা হচ্ছে তুমি গ নাম্বার এতটুকু লিখবা, যদি পারো 2 পেজ লিখে ফেলবা, তাহলে তোমাকে 3 এ 2 অথবা 3 এ 3 দিয়ে দিবে, শেষ এখনই শেষ। ঠিক আছে, তাহলে 3 এর জন্য আমরা 1 এর জন্য 1 বাক্য লিখবো, 2 এর জন্য মানে অনুধাবনের জন্য আমরা 1 এবং 4 লাইন মানে হচ্ছে 2 প্যারাগ্রাফে লিখবো, 2 এর জন্য আমরা 2 প্যারাগ্রাফে লিখবো, আর 3 এর জন্য আমরা 1 যোগ 1 যোগ 1 মানে হচ্ছে প্রথমে তোমার হচ্ছে জ্ঞানমূলক লিখবো, তারপরে ওই জ্ঞানমূলক যেটা লিখছি, যেমন আমরা লিখছি হচ্ছে এটা ভাষাগত ঐক্য, তো এটা কেন এটা ভাষাগত ঐক্য হইলো, হ্যাঁ কেন ভাষাগত ঐক্য হইলো সেটার জন্য আমরা 4 থেকে 5 লাইন লিখবো, তারপরে উদ্দীপক টেনে এনে বাকিটা লিখবো। ঠিক আছে, মানে 3টা প্যারা করবো এখানে। আর 4 এর জন্য আমরা যেটা করব, এবার আমরা একটু 4 দেখি। 4 উচ্চতর প্রয়োগের জন্য আমরা কিভাবে লিখবো, তো উচ্চতর প্রয়োগে বলছে যে এই ভাষাগত ঐক্য ছাড়া এটাই একমাত্র জাতীয়তার উপাদান না, তখন আমরা এই ঘতে লিখবো যে ভাষাগত ঐক্য একমাত্র ভাষাগত ঐক্য শুধু জাতীয়তার উপাদান নয়, কথাটি যথার্থ, এটা তুমি 1 লাইনে লেখলা। এবার তুমি এখানে একটা অনুধাবন লিখবা, 4 থেকে 5 লাইন একটা অনুধাবন লিখবা একটা গ্যাপ দিয়ে,
যে ভাষাগত ঐক্য ছাড়াও প্রথমে তুমি লিখবা জাতীয়তা বলতে বুঝে এটা জাতীয়তার অনেকগুলো উপাদান আছে, এই জাতীয়তার ভাষাগত ঐক্য ছাড়াও আরো কিছু উপাদানগুলো হলো লিখে এখানে লিখে ফেলবা, কয়েকটা উপাদান এখানে লিখে ফেলবা। তারপর তুমি আবার একটা স্পেস দিয়া তুমি উদ্দীপক টাইনে আনবা, উদ্দীপক টাইনা সেখানে তুমি উদ্দীপকে কি বলছে আর জাতীয়তার আর কি কি উপাদান আছে সেগুলা হচ্ছে এই যে এই পাশে তো লিখবা, তারপরে আবার তোমার এই পাশে চলে আসবে, এই পাশে লেখা, তারপরে তোমার এতটুকু হয়ে গেল, তারপরে তুমি মন্তব্য লিখবা। তাহলে কয়টা হইলো, একটা দুইটা তিনটা কিন্তু এখানে গেছে। আরেকটা তুমি মন্তব্য লিখবা যে অতএব উদ্দীপক থেকে বলা যায় যে জাতীয়তা শুধু এটাই উপাদান না, জাতীয়তার আরো উপাদান আছে। তুমি চাইলে জাতীয়তার উপাদানগুলো ক খ গ গহ দিয়া সিরিয়ালে সাজায় দিতে পারো, তাহলে কিন্তু তোমার 2 পেজ এনাফ। আর যদি খুব বেশি পারো তাহলে 2.5 পেজ লিখবা, ঠিক আছে, 2.5 পেজ লিখতে পারো। 2.5 পেজ লিখলে 4-এ 3 মানে সর্বনিম্ন দিবেই, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমরা লিখতে পারো। 4-এর জন্য 4টা প্যারা করবা, ওই যে নিচে একটা মন্তব্য, একটা হচ্ছে 1 লাইনের, তারপরে অনুধাবন লিখবা, তারপরে হচ্ছে উদ্দীপক টাইনা একটা প্যারা লিখবা, আর শেষে নিজের মন্তব্য লিখে দিবা। তাইলে অবশ্যই টিচার তোমাকে নাম্বার দিতে বাধ্য থাকবে। এবার বলো তোমরা বুঝতে পারছো? বলো আমার ক্লাসটা এখনই শেষ, তো তোমরা ক্লাস বুঝতে পারছো কিনা বলো, ক্লাস ভালো লাগছে কিনা বলো। ওকে, পিডিএফ পেজ থেকে পেয়ে যাবা, আমি দিয়ে দিব এখনই না, আর 10 মিনিট পরে পেজে নক দিও, ঠিক আছে, 10 মিনিট পরে পেজে নক দিও, তারপর দিয়ে দিবে। ওকে, সবই এখানে পরিণীতিতে যেভাবে লিখবা, বাংলা ভূগোল বা যেগুলাই আছে, যেগুলা ইংলিশ ছাড়া, ইংলিশ আর ইয়ে ছাড়া, আইসিটি ছাড়া বাকিগুলা সব জায়গায় এইভাবে তুমি অ্যান্সার করতে পারো। ওকে ঠিক আছে, ওকে ওকে জি জি স্যার, ওকে আচ্ছা ভাই আপনার পরিচয়, এতদিন আমার পরিচয়, আচ্ছা আমি সাইফুর রহমান জুবায়ের, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এতদিন তোমাদের ক্লাসগুলো নিছি, এবং আমি তোমাদের এডমিশনে জিকে পার্টটা নিব এবং জিকের বাংলাদেশ অংশটা আমি নিব, ঠিক আছে। তো তোমরা যারা এডমিশনের জন্য আমাদের ঢাবির বি ইউনিট কোর্সে ভর্তি হবা, তখন তোমরা আমাকে পাবা ইনশাআল্লাহ, তখন তোমাদের আরো সুন্দর সুন্দর মজার ক্লাস নিব। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ অন্য কোনো মাসে অন্য কোনো সময়ে। এবং তোমরা যারা এসএসসি 26 তোমরা কিন্তু অবশ্যই আমাদের কামব্যাক কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে আমার ক্লাস আরো পাবা, ঠিক আছে। আর যারা এসএসসি 25 তোমাদের সাথে দেখা হচ্ছে এডমিশন আগে কয়েকটা ক্লাস পাবা ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট।